আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। চিরাচরিত পলিটিক্যাল টাউটামি করতে গিয়ে এইবার নিজ নির্বাচনী এলাকায় ধরা খেয়েছেন ব্যারিস্টার ফুয়াদ। আমরা সকলেই জানি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ, যিনি আগামী নির্বাচনে শকুন মার্কায় না, শকুনটা হচ্ছে আসলে অনেকে তার চেহারার দিকে বলেন ঈগল পাখি মার্কায়, তিনি এবি পার্টির পক্ষ থেকে নির্বাচন করতে যাচ্ছেন। এবং তার নির্বাচনী এলাকায় যাওয়ার পরে তিনি যে টাউটামিটা করতে চেয়েছিলেন সেই টাউটামির বিপরীতে স্থানীয় বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের সমর্থিত লোকজন তাকে প্রথমবারের মতো প্রতিহত করেছে। আপনারা অনেকেই আসলে পুরো ঘটনাটা জানেন না জানার কারণে অনেকে ভাবছেন যে এই যে ব্যারিস্টার ফুয়াদ, যার কথা আমাদের আমজনতা পার্টির তারেক বলেছেন যে তারে দেখলেই মনে হয় যে তার কপালের মধ্যে একটা পাকিস্তানের মানচিত্র আঁকা, সেই ফুয়াদকে আপনারা হয়তো অনেকে ভেবেছিলেন যে সে বলেছে যে 16ই ডিসেম্বরের বিজয় দিবসের স্বীকার করে না, সে নতুন বিজয় দিবসের সন্ধানে আছে এবং সেই বিজয় দিবসের খোঁজে গিয়ে হয়তো সে ওইখানের মধ্যে গণধুলাই খেয়েছে বা গণধুলাইয়ের উপক্রম হয়েছিল। মোটেও তা নয়। গোটা বাংলাদেশে জামাত শিবিরের যে নতুন পলিটিক্যাল এজেন্ডা, যে এজেন্ডার একটা পার্ট হিসাবে ব্যারিস্টার ফুয়াদ সেখানে গিয়েছিলেন। এবং আমরা যারা শহরবাসী নগরবাসী অনেক বড় বড় রাজনৈতিক বোদ্ধা এই প্যাচটা বুঝতে পারি না, স্থানীয় বরিশালের নেতাকর্মীরা সেটা খুব দ্রুতই বুঝতে পেরেছেন, এজন্য তাদেরকে আমি অভিনন্দন জানাই। আপনারা অনেকেই জিজ্ঞেস করবেন যে এইখানে আবার ভাই জামাত শিবির কোথা থেকে পাইলেন, কোথা থেকে আপনারা এই নতুন রাজনীতি নিয়ে আসলেন, কিসের রাজনীতি? রাজনীতিটা আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি। গোটা বাংলাদেশে আওয়ামী লীগ তো মাইনাস, আওয়ামী লীগের গল্প এখানে না বলি, আওয়ামী লীগরে তো নির্বাচনের খেলাই নেবে না। এখন বিএনপিকে -2 ফর্মুলায় ফেলার জন্য যে -2 দীর্ঘদিন ধরে চলছিল, সেই প্রক্রিয়াটা যেহেতু এখন সেই সুশীল সমাজের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, বিএনপিকে এখন মাইনাস করা হবে। এবং সেই মাইনাসের জন্যই সারা বাংলাদেশে বিএনপি বিরোধী একটা প্রপাগান্ডা প্রচার চালানো হচ্ছে। এবং সেই প্রচারটা হচ্ছে যে বিএনপি সবখানে চাঁদাকে শেষ করে ফেলতেছে, সব টেম্পু স্ট্যান্ড দখল করে শেষ করে ফেলতেছে, সব 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 শেষ করে ফেলতেছে। এই প্রক্রিয়া এবং প্রজেক্টের আন্ডারে এই ব্যারিস্টার ফুয়াদ এবং তাদের যে গোষ্ঠী নতুন একটা জোট করেছেন, আপনারা দেখেছেন জামাতের 3টা অঙ্গ সংগঠন একসাথে মিলেছে, যেটা হচ্ছে একটা এনসিপি, একটা হচ্ছে এবি পার্টি, ব্যারিস্টার ফুয়াদদের সাবেক শিবির নেতারা মিলে যে এই জামাতের যে ছোট দোকানটা খুলেছেন, এবং আরেকটা হচ্ছে এটার নাম হচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলন, যারা দীর্ঘদিন ধরে রাষ্ট্র সংস্কার করে আসছেন, একটু বাম ঘরানার লোকজন। তো এই 3জন মিলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বইটা আছে 3-0, সেই রকম একটা 3-0 জোট করেছেন তারা। এখন প্রশ্ন হচ্ছে যে তাইলে তারা তো জামাতের সাথে নাই, 8 দলের সাথে নাই, তাইলে এই 3-0 জোট করার পরেও আপনি কেন বা আপনারা কেন ভাবছেন যে এটা বৃহত্তর রাজনীতির একটা গেম? বৃহত্তর রাজনীতির একটা গেম হচ্ছে এদেরকে দেওয়া হয়েছে হাউস দ্যাট বলার জন্য। এরা, আপনারাও জানেন আমরাও জানি, 3-0 থেকে আসলে 3টা আসনও সারা বাংলাদেশে এরা প্র্যাকটিক্যালি পাবে না। মানে যদি না ওয়াকার এবং তার যে মানে জামাত সমর্থিত যে সামরিক বাহিনীর অংশ আছে, তারা যদি কোনো ধরনের বড় কারচুপি কিছু না করে থাকে, এরা আসলে একটা আসনও পাওয়ার মতো অবস্থা তাদের কোনো নির্বাচনী এলাকায় নাই। তাহলে এদের কাজ কি? এদের কাজ হবে জেলায় বন্দরে এইখানে ওইখানে ঘুরে বেড়ানো এবং বিএনপি কি যে একটা খুবই চাঁদাবাজ দল, খারাপ দল, জঙ্গি দল এবং ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এটা বারবার বলা। আপনারা যদি নাসির পাটোয়ারির বক্তব্যগুলো খেয়াল করে থাকেন, আপনারা দেখবেন যে প্রতিনিয়ত তারা দীর্ঘদিন ধরে, তারা কিন্তু জামাতকে ওইভাবে আক্রমণ করে নাই, প্রতিনিয়ত নাসির পাটোয়ারিরা শুরু থেকে বিএনপিকে আক্রমণ করে যাচ্ছে। এবং যেসব জায়গায় বিএনপির বড় বড় নেতারা আছেন, এইসব জায়গায় গিয়ে, যেমন কক্সবাজারের সালাউদ্দিনের এখানে তো মাইর খেয়ে কোনো রকমের যান নিয়ে বেরোয় আসছে, এপিসি ছাড়াই বেরোয় আসছে অবশ্য। এই প্রক্রিয়া এবং প্রজেক্টের ভিতরে এখন এই 3 রাজনৈতিক দলকে এক করা হয়েছে এবং সেটাই হয়েছে। ব্যারিস্টার ফুয়াদের ঘটনাটা কি হয়েছে দেখেন। তিনি সেখানে একটা সেতু উদ্বোধন করতে গিয়েছেন, মানে উনি উদ্বোধন করতে যান নাই, সরকারের উপদেষ্টা ওইখানে গিয়েছেন, 2জন উপদেষ্টা গিয়েছেন এখানের মধ্যে। এবং যেহেতু তার নির্বাচনী এলাকায় খুব স্বাভাবিকভাবেই তিনি সেখানে উপস্থিত আছেন। উদ্বোধন শেষ হয়ে গিয়েছে, সেতুর কাজ শুরু হচ্ছে। ব্যারিস্টার ফুয়াদ ওইখানের মধ্যে তার মলম, তার ট্যাবলেট বেচা শুরু করে দিয়েছেন। আমরা যেটা বলি যে রাস্তার পাশে মজমা বসিয়ে ট্যাবলেট বেচা, সেটা শুরু করে দিয়েছেন। কীভাবে শুরু করে দিয়েছেন? তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে, উনি বলছেন চাইনিজ কোম্পানি অনেক যুদ্ধ করে নাকি তারা এই ব্রিজের কাজের জন্য নিয়ে এসেছেন এবং চাইনিজ কোম্পানি কাজ করতে পারছে না, কারণ এইখানের মধ্যে চাঁদাবাজি দাবি করা হচ্ছে, বালু দিব, ইট দিব, সিমেন্ট দিব বলে বিভিন্ন লোকজন এখানের মধ্যে ডিস্টার্ব করেছে। লক্ষ্য করে দেখছেন
বিদেশের যে কোনো কোম্পানি, সেটা চাইনিজ হোক কোরিয়ান হোক, এই বাংলাদেশে বিশেষ করে চাইনিজ কোম্পানিরা গত রেজিমের সময় আমরা দেখেছি অসংখ্য বড় বড় প্রজেক্ট করেছে। চাইনিজ কোম্পানিগুলো জানে বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে ব্যবসা করতে হয়, কীভাবে কন্ট্রাক্টর সাব কন্ট্রাক্টর নিয়োগ করতে হয়। এগুলোর মধ্যে চাঁদাবাজি থাকে, লোকাল বিভিন্ন ধরনের দুর্নীতি এটা থাকে। সেই চাইনিজ কোম্পানি যখন এইখানে এসে কাজ করছে, তারা এটা ধরে নিয়েছে যে স্থানীয় বিভিন্ন ধরনের জিনিস তাদেরকে ম্যানেজ করে চলতে হবে, অথবা হয়তো না। কিন্তু চাইনিজ কোম্পানি যদি কোনো ধরনের বাধার সম্মুখীন হয়, তাদের কাজ হচ্ছে সরকারের কাছে যাওয়া, উপদেষ্টাদের কাছে যাওয়া, পুলিশ আছে, র্যাব আছে, সেনাবাহিনী ডেপ্লয় করা আছে, স্থানীয় আর্মির কাছে গেলে কিন্তু আমরা জানি যে আর্মি এইসব ব্যাপারে বেশ কঠোর পদক্ষেপ নিয়ে থাকে। সব কিছু বাদ দিয়ে চাইনিজ কোম্পানি ব্যারিস্টার ফুয়াদের কানে কানে এসে বলে গিয়েছে চাঁদাবাজির কথা। এটা বিশ্বাস করতে হবে? বিশ্বাস করার কিছু নাই। কিন্তু এই সুযোগে যে কোনো জায়গায় জনসম্পৃক্ততা দেখার সাথে সাথে বিএনপিকে একেবারেই নোংরা ন্যাংটো করে ফেলার, মানে আমি বলছি না যে বিএনপি ফেরেস্তার দল, বিএনপি খুব ভালো দল, কিন্তু আপনারা দেখবেন একটা কম্বাইন্ড আক্রমণ বিএনপির বিরুদ্ধে শুরু হয়েছে, এবং সেই শুরুর একটা প্রজেক্ট হিসাবে এই 3-0 পার্টি বিএনপির বিরুদ্ধে আছে, যাতে জামাত একলা শুধু বললে হবে না। আপনারা জানেন জামাত সব সময়ই দলে বলে চলে, মানে একটা কথাই আছে এখানে যে বাঘ চলে একলা আর ফেউ চলে দলে বলে, বা আমরা যদি ওইভাবে বলি যে বাঘ চলে একলা, হায়না চলে দলে বলে। তো জামাত আসলে দলে বলে চলে, এবং তাদের অনেকগুলো ছাত্র সংগঠন থাকে, বৈষম্য আচ্ছা বাদ দেন, বৈষম্য বাদ দেন, দল নিরপেক্ষ ছাত্র সমাজ, সাধারণ ছাত্র সমাজ, তৌহিদি ছাত্র সমাজ, বিভিন্ন দোকান থাকে। একইভাবে রাজনৈতিক সংগঠনের মধ্যে তারা অনেকগুলো দোকান খুলেছে, এবং এইগুলোকে গুছিয়ে আনার জন্য এখন 3-0 করেছে। তিনটাই প্রতিষ্ঠিত জামাত সমর্থিত রাজনৈতিক দল। এবং আপনারা দেখবেন ব্যারিস্টার ফুয়াদের উপরে যখন আসলে কোনো হামলাই হয় নাই, তাকে যখন ভুয়া বলে ওই এলাকা থেকে বিএনপির লোকজন তাড়িয়ে দিয়েছেন, সাথে সাথে সবচেয়ে বেশি আঘাত লেগেছে মার্চে, মাসির দরদ বেশি 03, মানে এবি পার্টি প্রতিক্রিয়া দেখানোর আগে কিন্তু আমাদের ন্যাশনাল কমেডি পার্টির চিলড্রেন পার্টির চিলড্রেন নেতা নেত্রী যারা আছেন, তারা ব্যাপক প্রতিক্রিয়া দেখানো শুরু করেছেন। আমি দেখলাম যে তাসনিম যারাও বলছেন যে কি হলো, আপনি যদি একজনের সাথে দ্বিমত পোষণ করেন কোনো সমস্যা নাই, তাই বলে তার গালে কি তার চামড়া খুলে ফেলতে হবে। আমি প্রথমে ভেবেছিলাম যে উনি ভাবছেন যে মানে এই দেশে গরু ছাগলের চামড়াই এত কম দামে বিক্রি হয়, তো আর এই চামড়া খুলে লাভ কি, এইভাবে হয়তো উনি এটাকে বুঝাতে চাচ্ছেন মেডিকেল সায়েন্স থেকে। পরে বুঝলাম যে না, উনি স্পেসিফিক ফুয়াদের চামড়া খুলে নেওয়ার কথাই বলছেন। এই যে দেখেন, এই তাসনিম জারারা, যাদেরকে আমরা মনে করি শিক্ষিত, প্রগতিশীল, সুন্দর তরুণ সমাজের একটা আদর্শ হতে পারতেন, এরা কিন্তু কিভাবে এই জামাতি পারপাসটা এবং এই ট্র্যাডিশনটা সার্ভ করে যায়। মানে সারা বাংলাদেশে মব করে উল্টায় ফেলছে। মুক্তিযোদ্ধাদের টুটি চেপে ধরা হয়েছে এই ঢাকা শহরে। এই ঢাকা শহরে রিপোর্টার্স ইউনিটিতে নন আওয়ামী লীগার, মানে যাদেরকে আমরা বলি লালবদর, এই লালবদরদের একটা সমাবেশের মধ্যে দেখবেন যে মুক্তিযুদ্ধের টুটি চেপে দেওয়া হয়েছে, যেখানের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছিল, মঞ্জুর হক পান্নাকে গ্রেফতার করা হলো, আরও কার জন্য গ্রেফতার করা হয়েছে ওইখানের মধ্যে। এইসব নিয়ে কি তাসনিম জারারে কখনো কথা বলতে দেখেছেন? দেখেন নাই। যখন গোপালগঞ্জে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গার প্রকাশ্য উস্কানি দিয়ে চলো গোপালগঞ্জ চলো বলে এরাই কি প্রচারণা করে নাই? যদিও গোপালগঞ্জে এরা মায়ের খেয়ে এপিসি চেপে চলে এসেছে এবং ওয়াকারকে গোপালগঞ্জে গণহত্যা চালানোর একটা সুযোগ করে দিয়েছে, সেটা অন্য আলাপ। কিন্তু এখন দেখবেন আপনি এই ব্যারিস্টার ফুয়াদের জন্য প্রাণ পুড়ে যাচ্ছে। এই প্রাণ পুড়ে যাওয়ার মূল কারণটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এই যে মূল 8 দলও আসলে জামাতেরই হাত পাকা ছাড়া বাকিগুলো তো আমরা জানি কি জিনিস। এই 8 দলকে ক্ষমতাসীন করার জন্য জামাতের যে মিডিয়া প্ল্যানের অংশ হিসাবে এই 3-0 পার্টি মিলে একটা হাউস দ্যাট চিৎকার করা, ডিফেম করা, বিএনপিকে যাতে অনেক দূরে রাখা যায়, এই চেষ্টাটা করার জন্যই এই ফুয়াদের এই কাহিনীগুলা। এবং এরা দেখবেন বিভিন্ন জায়গায় যাবে এবং ঘুরে ফিরে তারা এই রাজনীতিটা আগামী দিনেও করবে। এই রাজনীতি করার শুরুতেই বরিশালের লোকজন এটাকে প্রতিহত করেছেন। বরিশালের বিএনপি এবং বিএনপি অঙ্গ সংগঠনগুলো রাইটলি তখনই তারা প্রতিহত করেছেন। আমি তাদের রাজনৈতিক প্রজ্ঞাকে শুভেচ্ছা জানাই, প্রশংসা করি। এবং একই সাথে আমি বলতে চাই, এই যে জামাতের কি যেন এটা লেসপেন্সার নাকি বলে না, হয়ে সৈনিক হয়ে, পদাতিক সৈনিক হয়ে যারা রাজনীতি করার চেষ্টা করছেন, তারা আদৌ খুব বেশি দূর এগুতে পারবেন বলে আমার মনে হয় না। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় মন্তব্যে জানিয়ে যাবেন। আমরা এটা নিয়ে হয়তো আগামীতে আরও কথা বলবো। ভালো থাকবেন। ইমরান খানের আদর্শ বঙ্গবন্ধু, কিন্তু পাকিস্তান সেনাবাহিনী কি বলছে? বিষয়টা নতুন করে সামনে এলো পাকিস্তান সেনাবাহিনীর ISPR এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী
গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে খুব নগ্নভাবে বঙ্গবন্ধুকে কটূক্তি করেছেন এবং ইমরান খান প্রসঙ্গ এনেছেন। আমার এই মুহূর্তে মনে পড়ছে ইমরান খান সেই বছরই 2022 সালের এপ্রিলে ক্ষমতাচ্যুত হয়েছেন এবং ক্ষমতাচ্যুত হয়ে তিনি রাজপথে। 2022 সালের নভেম্বরে এক বক্তব্যে ইমরান খান নিজের লড়াইকে বঙ্গবন্ধুর সংগ্রামের সাথে তুলনা করেছিলেন। সেই সময়ের পত্রপত্রিকা বলছে যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে তার চলমান লড়াইকে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লড়াইয়ের সঙ্গে তুলনা করেছেন। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদন থেকে সেই সময় জানা গিয়েছিল যে পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই দলের প্রধান ইমরান খান তার এক বক্তব্যে তৎকালীন আওয়ামী লীগের সঙ্গে বর্তমান পিটিআই এর তুলনা করেছেন 1971 সালের বা 71 পূর্ব আওয়ামী লীগের সাথে। 22 সালের শেষ দিকে নভেম্বর মাসে আগাম নির্বাচনের দাবিতে রাজধানীর ইসলামাবাদ অভিমুখে লং মার্চের এক পথসভায় ইমরান খান নিজের আন্দোলনকে বঙ্গবন্ধুর অধিকার আদায়ের আন্দোলন হিসেবে আখ্যা দিয়েছিলেন। মানে ইমরান খান আজকে নয়, বঙ্গবন্ধুর প্রতি তার যে অগাধ শ্রদ্ধা, বিশ্বাস এবং আদর্শ মানা, এটি নতুন নয়। নতুন করে এটিকে সামনে আনলো পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিষোদ্গার করতে গিয়ে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ টেনেছেন পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। ইমরান খানকে শেখ মুজিবুর রহমানের ভক্ত হিসেবে বর্ণনা করেন তিনি। 6 ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে প্রায় 2 ঘন্টা দীর্ঘ এক সংবাদ সম্মেলনে ইমরান খানের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী বিরোধী প্রচারের অভিযোগ করেছেন পাকিস্তানের এই সেনা কর্মকর্তা। তিনি ইমরানকে মানসিকভাবে বিকারগ্রস্ত আখ্যা দিয়ে বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের প্রচারিত বয়ান এখন জাতীয় নিরাপত্তার জন্য হুমকিতে পরিণত হয়েছে। বক্তব্যের এক পর্যায়ে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ টেনে বলেন, আপনাদের আরও একটা উদাহরণ দেই, তার অর্থাৎ ইমরান খানের সোশ্যাল মিডিয়া টুইট দেখলে বুঝবেন তিনি গাদ্দার শেখ মুজিবুর রহমানের কত ভক্ত, তার কারণে কত দুঃখ তার, বারবার তাকে কোট করে এবং তার উদাহরণ দেয়। কত বড় দুঃসাহস! আজকে বিজয়ের মাসে বাংলাদেশের মুক্তির মহানায়ক, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর মুখ থেকে শুনতে হচ্ছে যে গাদ্দার শেখ মুজিবুর রহমান। ঘৃণা জানায় সত্যিকার অর্থে। আজকে বাংলাদেশ সরকার এমন একটি সরকার, পাকপন্থী সরকার। এই মুহূর্তে যদি অন্য কোনো সরকার থাকতো, এমনকি কোনো রাজনৈতিক সরকারও যদি থাকতো, নির্বাচিত সরকার যদি থাকতো, পাকিস্তান সেনাবাহিনীর এই যে মিডিয়া মুখপাত্র যিনি বা আইএসপিআর প্রধান মহাপরিচালক, তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাতো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, বঙ্গবন্ধুকে গাদ্দার বলছে পাকিস্তানিরা। এটি আমাদের হজম করতে হচ্ছে। শুধু তাই নয়, আজকে বিজয়ের মাসেও, এই মুহূর্তেও পাকিস্তান সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর, পাকিস্তান নৌবাহিনীর কর্মকর্তারা বাংলাদেশ সফরে আছেন। গত 16-17 মাসে অসংখ্যবার এই পাকিস্তানি বাস্টার্ডরা সফর করেছে বাংলাদেশে। পাকিস্তানি মন্ত্রী, পাকিস্তানি সামরিক বাহিনী, পাকিস্তানি আমলারা যেন এটি তাদের একটা অঙ্গরাজ্য, তাদের একটি প্রদেশ কিংবা 71 পূর্ববর্তী অবস্থায় ফিরে গেছে। বাংলাদেশের মানুষের আসলে জাগতে হবে। পাকিস্তান বাংলাদেশকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা এবং ঔদ্ধত্যপূর্ণ পরিকল্পনায় মত্ত এই মুহূর্তে। আজকে 54-55 বছর পর এসে আবারও ভাবতে হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব থাকবে কিনা। আমাদের যে মুক্তি এনে দিয়েছিল, যে স্বাধীনতা এনে দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে আজকে বিজয়ের মাসে পাকিস্তানিরা গাদ্দার বলছে। আমরা কি এভাবে দেখব?
আমরা কি পূর্ব পাকিস্তান হয়ে যাব? সিদ্ধান্তটা আমাদের নিতে হবে। আর মনে হয় সহ্য করা যাচ্ছে না, সহ্য করার আর সময় নেই। বাংলাদেশে এই মুহূর্তে এক গাদ্দার সরকার বসে আছে, যার কারণে আমাদের জাতির পিতা, আমাদের স্বাধীনতার মহান স্থপতিকে পাকিস্তান গাদ্দার বলছে। কোনো প্রতিক্রিয়া নেই, কোনো গণমাধ্যমে সেই অর্থে কোনো খবর নেই। পাকিস্তানের ডন পত্রিকা এই খবরটা দিচ্ছে। অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়। আজকে বাংলাদেশের গণমাধ্যমগুলোও কি কানা খোড়ায়? এটা আমরা গত 16 মাস যাবতই বলে আসছি। বঙ্গবন্ধুকে নিয়ে তো বাংলাদেশেই নানা রকম অবমাননাকর কর্মকাণ্ড চলছে। কাজে পাকিস্তান বলছে এটা এই মুহূর্তের বাংলাদেশের জন্য এটা জায়েজ। আজকে যারা স্বাধীনতার পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষের, তাদের জাগতে হবে, সোজা কথা জাগতে হবে। কোন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করেন না, এমনকি এই যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছেন তারা যদি শ্রদ্ধা না করেন, আমি বাংলাদেশের আরেকটি প্রধান বড় রাজনৈতিক দল বিএনপির কথাই যদি বলি, বিএনপি যদি বঙ্গবন্ধুকে না মানেন, না শ্রদ্ধা করেন, তাহলে বিএনপিও স্বাধীনতার পক্ষের দল নয়। বঙ্গবন্ধু, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ কিংবা আওয়ামী লীগের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধটা হয়েছিল, বিএনপি আসলে মানে না। বিএনপি স্বাধীনতা মানে না, তো মুক্তিযুদ্ধ মানে না, যার কারণে এগুলো। যাই হোক, পাকিস্তান থেকে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি এলো। আমরা অবশ্যই, আমি ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি এর তীব্র প্রতিবাদ জানাই এবং বাংলাদেশের মানুষকে বলবো যে আপনাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হলে এগুলো বন্ধ হতে হবে। এই মুহূর্তের বাংলাদেশ পুরো পাকপন্থী বাংলাদেশ। আমরা এভাবে যে কতদিন দেখব আমি জানি না। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।